দেখেন, ঠিক আছে? আমরা তো ওয়েট প্রসেসটা শেষ করছি না, রেসিপি এগুলো আসছিল তো পরীক্ষায়। এখন আমরা অ্যাপারেল 3-তে ফিরে আসছি। স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনের কোনো কিছু ভাইবেন না। সো অ্যাপারেল 3-তে আমরা মূলত ড্রাই প্রসেসগুলো দেখি, ওয়েট প্রসেসগুলো দেখি। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। মূলত আমরা ড্রাই প্রসেসগুলো এবং ওয়েট প্রসেসগুলো নিয়ে আমাদের এই সেমিস্টারের সিলেবাস, এবং এটার সাথে আমাদের আছে গার্মেন্টস ডাইং। এক নাম্বার হচ্ছে গার্মেন্টস ডাইং, আর একটা হচ্ছে প্রিন্টিং। ঠিক আছে? সো গার্মেন্টস ডাইং এবং প্রিন্টিং এটা আমাদের 2-3টা ক্লাস লাগবে, গার্মেন্টস ডাইং এবং প্রিন্টিংয়ের। ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে ড্রাই প্রসেসগুলা আজকের মধ্যেই মোটামুটিগুলা কাভার করে ফেলার ট্রাই করব। ড্রাই প্রসেস কোনগুলা? ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেসের মধ্যে পার্থক্য জানেন? বলছিলাম যে আমি কিন্তু গার্মেন্টস ওয়াশিং পড়াচ্ছি এখন, বিশেষ করে ডেনিমের ক্ষেত্রে। ডেনিমের ড্রাই প্রসেস হচ্ছে যেগুলাতে খুবই কম পরিমাণ পানি অথবা পানির কোনো ব্যবহার করা হয় না, সেগুলো হচ্ছে ড্রাই প্রসেসেস। যেমন ওই যে জিন্সের প্যান্টগুলোতে ওই যে উইস্কারগুলো দেখতে পাচ্ছেন থাই এরিয়াতে সাদা সাদা করে দিছে, এই জায়গাতে পিপি স্প্রে করে দিছে। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, এগুলাও ড্রাই প্রসেস। হ্যাঁ, ওজন ট্রিটমেন্ট ড্রাই প্রসেস। সো যে প্রসেসগুলা খুবই কম পরিমাণে, যেমন পিপি স্প্রেতে একটু পরিমাণে হলেও পানি তৈরি করা হয় আর কি, মানে আমাদের সলিউশনটা বানানোর জন্য পানি মানে ইউজ করা হয়। সো যেগুলাতে পানির পরিমাণটা একটু বেশি ইউজ করা হচ্ছে সেগুলো ওয়েট প্রসেসেস, যেগুলো আমরা মিডের আগ পর্যন্ত পড়ছি বিভিন্ন রেসিপি দিয়ে। ওই যে 1:10 হিসাব করে বলতেছিলাম না যে কীভাবে বাইর করতে হবে, কেমিক্যাল এতটুকু, অ্যাসিড ওয়াশ, ব্লিচ ওয়াশ, এনজাইম ওয়াশ, এগুলা নর্মাল ওয়াশ। সো ড্রাই প্রসেসগুলো খুবই সিম্পল, এগুলার কিছু প্রসিডিউর আছে। ড্রাই প্রসেসগুলোর মধ্যে কি আছে? উইস্কার, হ্যান্ডসেন, গ্রাইন্ডিং, ট্যাকিং, তারপর পিপি স্প্রে, 3D। সো এগুলো আমরা দেখব। আপনারা একটা জিনিস দেখবেন যে জিন্স প্যান্টে এই সাইডের জায়গাগুলো এগুলা একটু কুকড়ায় থাকে, দেখবেন। এটা কিন্তু ওই যে বারবার পরার ফলে আয়রন করা হয়নি এমনটা কিন্তু না, এটা একটা স্টাইল। ঠিক আছে? এটাকে বলা হয়, আমি ওভারঅল আমি স্লাইডে না যাই, আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে দিয়ে বলি ভালো হবে। যেমন আপনার ওইটার কথায় যদি বলি, ওইটা মূলত ওইটা হচ্ছে আমাদের 3D, ওইটাকে বলা হয় 3D ইফেক্ট। দেখবেন যে কুকড়ায় থাকে এই জায়গাগুলা, বিশেষ করে ডেনিমের ক্ষেত্রে। এখানে করা হয় কি, আপনার একটা রেজিন পাওয়া যায়, যে রেজিনটা হচ্ছে পার্মানেন্ট, মানে উঠে যায় ঠিক আছে, বাট রেজিন মূলত কি অনেক আঠালো না, অনেক আঠালো। সো প্রথমে আগে ওইটা এইভাবে শেপ দেওয়া হয়, প্যান্টের মধ্যে ওই শেপটা দেওয়া হয়, শেপ দিয়ে তারপরে এই যে স্প্রে গান আছে ছোট, যে রং যে করে এইভাবে এইভাবে দেখছেন না, ওইভাবে রেজিনটা অ্যাপ্লাই করা হয়। রেজিনটা অ্যাপ্লাই করে প্রেস করা হয়, পার্মানেন্ট প্রেসিং দিয়ে অথবা রোলার দিয়ে প্রেস করা হয়। তখন এই জিনিসটা কুকড়ানো জিনিসটা পার্মানেন্ট হয়ে যায়। পরে রেজিনটা রিমুভ করে ফেলা হয়, বিভিন্ন কেমিক্যালগুলো নিউট্রাল করে দেওয়া হয়, কারণ কেমিক্যাল অবস্থায় তো আমরা পড়তে পারি না, গার্মেন্টসটাকে কিন্তু পরে নিউট্রাল করা হয়। এই জিনিসটা 3D স্প্রে। বুঝা গেছে? সো আপনারা যখন অ্যাসাইনমেন্টটা করবেন এটা কিন্তু মেনশন করে দিতে হবে, প্যান্টে কোন কোন ইয়াগুলো আছে, কোন কোন ওয়াশিং ফিনিশিংগুলো আছে। তারপরে আমি যদি আসি উইস্কার কি বলছিলাম? উইস্কার হচ্ছে ওই যে উপরে এই যে এগুলা হচ্ছে উইস্কার, এই যে এগুলা, এটা হচ্ছে উইস্কার, এটা হচ্ছে উইস্কার। ঠিক আছে? এটার নাম হচ্ছে উইস্কার। এখানে মূলত এই যে দেখেন, এখানে মূলত এয়ার ঢোকানো হয়েছে, এয়ার ঢোকায় এই পেনটাকে ফুলানো হয়েছে। ফুলানোর পরে এই, হ্যাঁ, লাইট দেয় নাই, ফুলানোর পরে ভিতরে ওই ইয়া দিছে রাবারের কিছু, এরকম করে রাবারের কিছু ওই যে ফিতাগুলা থাকে না, জুতার ফিতা, ঠিক সেরকম ফিতার একটা এরকম বোর্ড আছে, ওই বোর্ডটা ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার ফলে তারপর সিরিজ দিয়ে এটা ঘুষতেছে। এখন যেটা এইভাবে উপর হয়ে আছে সেই জায়গাটা বেশি ঘষা খাবে না এবং ওই জায়গার রংটা উঠে যাবে না, ওইটা একটা ডিজাইন অনুযায়ী আছে। ওই ডিজাইনটাই মূলত এই উইস্কারে এইভাবে
উইস্কারে আমাদের প্রতিফলন হচ্ছে। এ কিন্তু ঘষতেছে র্যান্ডমলি, কিন্তু যেগুলো উঁচু হয়ে আছে সেগুলো ঘষা বেশি খাচ্ছে, এবং কোনগুলো উঁচু হয়ে থাকবে এটা একটা ডিজাইন আছে। হ্যাঁ, 80। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল উইস্কার, কিন্তু উইস্কার লেজারের মাধ্যমে করা যায়। লেজারে এখন ম্যাক্সিমাম লেজার, কম্পিউটারে আপনি জাস্ট হচ্ছে ডিজাইনটা ইনপুট দিয়ে দিবেন, পেনটা বিছায় দিবেন, সে আসে ওইভাবে করে দিয়ে চলে যাবে। এবং আপনারা এখন অনেক দেখবেন যে পেন্টের মধ্যে মানুষের ছবি, পেন্টের মধ্যে তাল গাছের ছবি, মানে এরকম করে রং তুলছে কিন্তু তাল গাছ হয়ে আছে, দেখছেন না? টিকটকাররা পড়ে, তো আপনি বুঝতে পারছেন। সো মানুষের ছবি, মেসির ছবি, সো এগুলা কিন্তু উইস্কারে ম্যানুয়ালে পসিবল না, আপনি ম্যানুয়ালি করাটা পসিবল না, এগুলো লেজার দিয়েই করা হয়, এবং লেজারটা খুবই কম। হ্যাঁ, আপডেটেড প্রসেস আসছে, কিন্তু এগুলো তো জানতে হবে। উইস্কারটা তাহলে বুঝা গেছে। আচ্ছা, সেন্ড ব্লাস্টিং। সেন্ড ব্লাস্টিংটা মূলত হচ্ছে ওই, এটাও স্প্রে করা হয়, স্প্রে করে, এটা প্রসিডিউরটা আছে, আপনারা প্রসিডিউরগুলো দেখে নেবেন। প্রসিডিউর এগুলো হচ্ছে র্যান্ডমলি থিওরি জিনিস, যে এতটুকু নেবেন, এত টাইমস নেবেন, প্রেশার এত দিবেন, এয়ার কম্প্রেসর থাকবে, তারপর ওইটা নেবেন, নেওয়ার পরে এইভাবে প্রেশার এটা সেট করবেন, তারপর স্প্রে করবেন, স্প্রে করে ওইটা সাদা হয়ে যাবে। এগুলো প্রসিডিউর লেখা আছে, বাট জিনিসটা কীভাবে করে এটা প্রাথমিক ধারণাটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিপি স্প্রে, এটা হচ্ছে স্প্রে গান। পিপি স্প্রে মূলত এই জায়গাটাতে করা হয়। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে KMnO4 রেসিপির মধ্যে থাকে, এই জায়গাটাতে বেশি করা হয়, এই নিয়ের জায়গাটাতে দেখবেন ওই জায়গাটা সাদা থাকে না ম্যাক্সিমাম পেন্টের ক্ষেত্রে, সো ওই জায়গাগুলোতে করা হয়। এই যে দেখেন এইখানে করা হয়, তো পরে এটা যখন উঠায় ফেলা হয় ওই জায়গাটা সাদা হয়ে যায়। ঠিক আছে, বুঝা গেছে? এটাই পিপি স্প্রে। এটারও কিছু রেসিপি আছে, রেসিপি অনুযায়ী করা যায়। আমরা পরেরটাতে যাই। এটাও তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্প্রে, পিপি স্প্রে। হ্যান্ড স্টিচিং অথবা স্ক্র্যাপিং, এটা দেখেন এটা কি করতেছে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা ওই যে ছোট মেশিন, ওইটা ওই যে এই জিনিসটা দেখতেছেন না, এটা ঘুরে, এটা খুবই দ্রুত ঘুরে, এবং এই যে মাথাটা আছে এটা কিন্তু হচ্ছে স্মুথ না, এটা হচ্ছে রাফ। সো একটা রাফ সারফেসের সাথে যেটা খুব স্পিডে ঘুরতেছে ওইটা যদি নিয়ে আসেন, ক্ষয়ে যাবে না? ফেব্রিকটাকে যদি নিয়ে আসেন ওই জায়গাটা ক্ষয়ে যাবে না? ওই ক্ষয়ে যাওয়াটাই হচ্ছে ডিজাইন। দেখবেন এই যে দাঁড়ান তো, আপনার এইগুলাতে দেখবেন এই যে কিছু কিছু জায়গায় হচ্ছে, এইটাতে নাই মনে হচ্ছে, ওই যে ওইটাতে আছে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে সাদা সাদা হয়ে গেছে না, এগুলো কিন্তু হচ্ছে ইচ্ছা করে ক্ষয়ে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ওই জন্য ওই টাইপের পেন্ট লাগে। আপনারা তো ভদ্র পেন্ট পরে আসছেন, তো ওই ইফেক্টগুলো নিয়ে আসা হয় এইভাবে। ঠিক আছে, ওইটা আরেকটা পদ্ধতিতে করা যায়, ওইটা হচ্ছে ছোট একটা গ্রাইন্ডিং মেশিন থাকে এরকম, মানে গোল এরকম, মোটামুটি এরকম মেশিনটা এরকম, এইখানে হচ্ছে এরকম একটা রাফ সারফেস লাগানো থাকে, ওয়ার্কারটা এখানে বসে থাকে, পেনটা এইভাবে ধরে যে জায়গাগুলোতে লাগবে ওই জায়গাগুলো খালি টাচ করায় ওইরকম হয়ে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা হচ্ছে গ্রাইন্ডিং। ঠিক আছে, এইটা দেখেন ডেস্ট্রয়, এটা কিন্তু হোল না, ডেস্ট্রয়টা হচ্ছে আপনার এই রাফ সারফেসের মাধ্যমে করা যায়, পেন গ্রাইন্ডিংয়ের মাধ্যমে করা যায়, নাইফের মাধ্যমে কিছু করা যায়। ঠিক আছে, ডেস্ট্রয়ে করা হয় কি, টানা যে সুতাগুলা, ডেনিম ফেব্রিকে 2 সেটস অফ সুতা ইউজ করা হয়, একটা হচ্ছে টানা সুতা আর একটা পোড়েন সুতা, আপনারা যেটা জানে আসছেন। তো ডেনিমের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, ডেনিমের ক্ষেত্রে 2টা কালারের সুতা ইউজ করা হয়, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্লু। এই জন্যই কিন্তু এটা ডেনিমে কিন্তু কালো ডেনিম হয়, বাট ম্যাক্সিমাম ইন্ডিগো ব্লু সেটা ইউজ করা হয়। ম্যাক্সিমাম জিন্সের প্যান্ট ব্লু টাইপের না, সো এটার যে টানা সুতাটা, এই টানা সুতাটা হচ্ছে কালার্ড সুতা থাকে, আর পোড়েন সুতাটা এটা হোয়াইট হয়। সুবিধা আছে ব্লু স্পেসিফিক করার কারণে
স্পেসিফিক করার কারণ হচ্ছে ওই ডাইসটার সাথে এর হচ্ছে আকর্ষণটা বেশি, এবং ওই ডাইসটা ইউজ করলে অপচয় হয় অনেক কম। কারণ আপনি যে কোনো একটা ফ্যাব্রিককে যে কোনো একটা ডাই দিয়ে আপনি ডাই করতে পারবেন ঠিকই, কিন্তু তার প্রতি যদি আকর্ষণ না থাকে তাহলে ম্যাক্সিমাম পরিমাণ ডাই হচ্ছে আপনার অপচয় হবে, কারণ অনেক ডাই অপচয় হবে। প্লাস হচ্ছে অন্যান্য কেমিক্যাল, আপনার বিভিন্ন ধরনের দামি দামি কেমিক্যাল মোর্ডেন্ট ইউজ করতে হবে এটার প্রতি আবার এফিনিটি নিয়ে আসার জন্য। এই জন্য যারা ডাইংয়ের আছে, যে আপনারা ডাইংয়েও অবশ্যই কাজ করছেন অনেকে, সো আমাদের স্পেসিফিক কিছু ফ্যাব্রিক, স্পেসিফিক টাইপস অফ ফ্যাব্রিক ফাইবারের উপর ডিপেন্ড করে আমাদের ডাই চুজগুলো করতে হয়, কোস্টের দিকে খেয়াল রেখে। কারণ ওই স্পেসিফিক, যেমন আপনি জানেন যে পলিয়েস্টার ফ্যাব্রিক কিন্তু ওই ডিসপাস ডাই দিয়ে হয়, তারপর হচ্ছে সেলুলোজিক যেগুলো, এগুলো রিয়েক্টিভ ডিরেক্ট ডাই দিয়ে হয়। কারণ এগুলার প্রতি এগুলার আকর্ষণ আছে, এগুলার মেকানিজম আছে, যেমন রিয়েক্টিভ গ্রুপ থাকে, পজিটিভ নেগেটিভ। যারা হচ্ছে অ্যাডভান্স ডাইং করতেছে অথবা ডাইংয়ের ক্লাস নেয়, খায়রুল স্যার, তৌহিদ স্যার, ওরা মূলত এই মেকানিজমগুলো বোঝায় যে কেন এগুলার আকর্ষণ, এই ডায়ের প্রতি এটা কেন আকর্ষণ। সো এইটার সাথে এটা ফিট খায় বেশি, এবং এটার চাহিদাও এইভাবেই ডেভেলপ হয়ে আসছে। প্লাস হচ্ছে এটার গ্রহণযোগ্যতাটা অ্যাকসেপ্টেবিলিটি বলে একটা, অ্যাকসেপ্টেবিলিটি। সো বাজারে অ্যাকসেপ্টেবিলিটি এইভাবে ডেভেলপ হয়ে গেছে, এই জন্য এটা এই ইন্ডিগো ব্লু মানে ব্লু ডাই দিয়েই করা হয় ডেনিমটা, যেটা বুঝা গেছে। হ্যাঁ, এটা আরও কিছু ফ্যাক্টর থাকতে পারে, বাট এই ফ্যাক্টরগুলো এরকম। কিছু কিছু জিনিস আছে যে আমাদের ডেভেলপ হয়ে আসছে, এটা হচ্ছে পরিবর্তন করাটা অতটা সহজ না। যেমন ফর্মাল যে আমরা ইউজ করি, এটা কিন্তু সবাই ইউজ করে ফর্মাল ওয়েতে। ফর্মাল শার্ট প্যান্ট হয়ে গেছে না একটা, সাদা শার্ট কালো প্যান্ট। সো এটা কিন্তু চেঞ্জ করাটা মুশকিল, এবং চেঞ্জ করাটা অনেক সময় লাগবে। দেখা যায় হ্যাঁ, গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে। সবার প্রথম থেকে যে সৌন্দর্যটা, হ্যাঁ, তখন থেকে এখন অবধি ওই সৌন্দর্যটা ওইটাই চলে আসে। আপনি দেখবেন যে বিভিন্ন পোশাকের গ্রহণযোগ্যতা স্ট্যাটাস অনুযায়ী বিভিন্ন রকমের হয়। যেমন বনানী গুলশান, আমরা এখন বনানীতে আছি, এখানকার ড্রেস আপগুলা অন্যরকম না, বাট এদেরকে যখন ফর্মাল পরতে হয় ওরাও কিন্তু ওই সাদা শার্ট কালো প্যান্ট পরে। সো অ্যাকসেপ্টেবিলিটি বলে একটা বিষয় থাকে, অ্যাডাপ্টেবিলিটি বলতে একটা বিষয় থাকে। তো আমি ছিলাম ডেস্ট্রয়ে মূলত টানা সুতা যেটা আছে, কালার সুতা, এটাকে পুরাপুরি ডেস্ট্রয় করা হয়। এখন এই ডেস্ট্রয়টা আপনি ঘষে করবেন, নাইফ দিয়ে কেটে দিয়ে করবেন, না গ্রাইন্ডিং পেন দিয়ে করবেন, এটা আপনার উপর। বাট এই ডেস্ট্রয়টা এরকম দেখছেন না অনেকে পরে বেড়ায়, আমি অবশ্য এখনও আমার এক্সপিরিয়েন্স হয়নি এরকম প্যান্ট পরার। তো অনেকে দেখবেন যে হাঁটুর এই জায়গাটা কিন্তু এরকম থাকে, অথবা থাইয়ের এই জায়গাটা এরকম থাকে। এটা হচ্ছে পুরা টানা সুতাটাকে ডেস্ট্রয় করা দেওয়া হয়। এটা হচ্ছে আপনার, এটাকে গ্রাইন্ডিং বলে। এবং এইটা পোরেনটাকে এটাকে ধ্বংস করা হয় না, এটা হচ্ছে গ্রাইন্ডিং। আর পোরেনটাকেও যদি ধ্বংস করা হয়, টানাটাকেও পোরেনটাকেও যদি ধ্বংস করা হয়, তাহলে ওইটা তো ছিদ্র হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। ওইটাও একটা প্রসেস না, ওইটা করা হয় না। ওইটা কেন করা হয় না? কারণ আপনি যদি পোরেনটাকে ধ্বংস করেন, টানাটা যদি থাকে, তাহলে এটা কিন্তু ইফেক্টটা অতটা বোঝা যাবে না, কারণ এটা কালার হয়ে থাকবে, বোঝা যাবে না যে আপনি ধ্বংস করছেন। ওইটাও হতে পারে। এখন তো যেমন গ্রাইন্ডিং আর হোল, পেচ, রেপিয়ার, এগুলার মধ্যে একটু ডিফারেন্সটা বুঝেন। যখন আপনি দুইটা ধ্বংস করে দিচ্ছেন, ওইটা হচ্ছে হোল। হ্যাঁ, আচ্ছা, যেটা অনেকে দেখবেন যে ওই যে হাঁটে, কিন্তু এই হাঁটুর জায়গা হাঁটু বের হয়ে যায়, ওটা কিন্তু হোল করে দিছে। কিন্তু আবার আরেকটা আছে, তিনটা জিনিস, একটা গ্রাইন্ডিং, একটা হোল, আরেকটা দেখবেন যে অল্প কিছু সুতা না, ওইটা হচ্ছে হোল করে তালি দিছে, দেখবেন ওইটা হচ্ছে পেচ এন্ড রেপিয়ার। আরেকটা দেখবেন যে মানে উপরের পোরেন সুতাটা আছে, টানা সুতাটাও আছে, কিন্তু ঘষে ঘষে টানা সুতাটা কালার উঠাই দিছে। ঠিক আছে, এটা কিন্তু হ্যান্ডসেন্ডিং এর পর্যায়ে পড়ে আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন যে কোনটা কি। এই যে আপনার হচ্ছে ডেস্ট্রয় করার জন্য গ্রাইন্ডিং মেশিন, ইমারি ক্লথ যেগুলো লাগবে, নিডল, নাইফ, এগুলো দেওয়া আছে, প্রসেস দেওয়া আছে। এই যে দেখেন,
ওভারঅল আচ্ছা যাই হোক, যে প্রসেসগুলো বলছে এই প্রসেসগুলো তো বোঝা গেছে। তার মানে আমাদের কতগুলো প্রসেস আমরা পড়লাম? ড্রাই প্রসেসে আরও কিছু প্রসেস কিন্তু আছে, ওগুলো বাদ গেল। আমরা পড়ছি হচ্ছে হুইস্কার, হ্যান্ড স্যান্ড, পিপি স্প্রে, এই অনুযায়ী এই সিলেবাস অনুযায়ী হবে। গ্রাইন্ডিং, হোল, পেচ এন্ড রেপিয়ার, 3D ইফেক্ট, আর কিছু পড়ছি? আর কিছু বাদ গেছে? এই যে টেকিং বাদ গেছে। টেকিংটা মনে হয় ওই দিন বলছিলাম। পকেটের মধ্যে, জিন্সের পকেটের মধ্যে দেখবেন যে এরকম একটা ভাঁজ হয়ে থাকে এবং এই জায়গাটা সাদা থাকে, এটা হচ্ছে টেকিং। এখানে মূলত একটা টেক পিন ইউজ করা হয়। একটা টেক পিন দিয়ে এরকম করে এটাকে পেঁচায়। দাঁড়ান তো দেখি তো আছে নাকি। নাই, এটাতে নাই, এটাতেও পাচ্ছি না। স্যার আমরা আসলে অতিরিক্ত ভদ্র যারা আসছে। নাই, সবাই ভদ্র। আচ্ছা টেকিংটা হচ্ছে, টেকিংটা একটা টেক পিন থাকে সাদা, এটা এইভাবে আটকায় দেওয়া হয়। হ্যাঁ, আটকায় দেওয়ার পর প্রসেস করা হয়, ওই জায়গাগুলো সাদা হয়ে যায়, কিন্তু এরকম একটা ইফেক্ট থাকে, এরকম একটা ইফেক্ট থাকে ওই জায়গাটাতে, ইফেক্ট থাকে সাদা একটা, এরকম একটা কুচি টাইপের একটা ইফেক্ট থাকে। পরে ওই টেক পিনটা খুলে ফেলা হয়, এটাই হচ্ছে টেকিং। হ্যাঁ, আর কি আছে? আর কিছু আছে? ও স্যান্ড ব্লাস্টিং, স্যান্ড ব্লাস্টিং। এগুলাই মূলত 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা পড়লেই হবে। ঠিক আছে, এই 9টাই হচ্ছে ড্রাই প্রসেসের সিলেবাস। এরপরে যদি আমরা নেক্সটে যদি আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা হচ্ছে গার্মেন্টস ডাইং পড়ব। তো নেক্সটে যে আমরা গার্মেন্টস ডাইং পড়ব, গার্মেন্টস ডাইং সম্পর্কে আমরা একটা ওভারঅল ধারণা, হ্যাঁ মিশাবো না, তুলেন। এই কয়টা অ্যাসাইনমেন্ট তো দিছি। হ্যাঁ শুনেন, এই গার্মেন্টস, আচ্ছা শুনেন আর একটু পরে গল্প করবেন, আর একটু পরে দাঁড়ান। অ্যাসাইনমেন্ট তো দিয়ে দিছি, ওই যে নিজের আচ্ছা গার্মেন্টস ডাইং সম্পর্কে একটু ধারণা দেয় আপনাদের। আসলে সিলেবাস কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই, একটু হলেও, যদিও আমরা আন্দোলনের কারণে কম ক্লাস পেলাম, একটু হলেও কিন্তু জানা যাইতে হবে জিনিসগুলো। আচ্ছা দেখেন, গার্মেন্টস ডাইং সম্পর্কে তো ধারণা আছে আপনাদের। আমরা মূলত যে জিনিসটা করি, আমরা মূলত সুতা উৎপন্ন করার পরে সেটা ফেব্রিক বানানোর পরে গ্রে ফেব্রিক একটা পাই। এই গ্রে ফেব্রিকটা পরে আমরা হচ্ছে স্কোয়ারিং করি, ব্লিচিং করি, সাইজিং করি, যা করার মানে প্রি ট্রিটমেন্ট প্রসেসগুলো করার পরে আমরা ডাইং করি। ডাইং করার পরে ডাইং করার পরে এগুলা যা করার দরকার, সানফোরাইজিং করার পর এগুলা হচ্ছে আমরা গার্মেন্টস যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের কাছে এই জিনিসটা বিক্রি হয়। এই ডাইড ফেব্রিকটা বিক্রি হওয়ার পর অথবা তারা নেয়, অথবা তাদেরই ফ্যাক্টরি আছে, তারা ডাইং করে এটা গার্মেন্টসে নিয়ে আসে, সুইং করে আমরা পোশাক বানাই। এটাই তো প্রসেস, নর্মাল প্রসেস। কিন্তু এখানে একটা অসুবিধা আছে। কি অসুবিধা বলেন দেখি? কারণ গার্মেন্টস সেকশনে আমাদের কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে ফ্যাব্রিক ওয়েস্ট হয়, বিশেষ করে কাটিং সেকশনে।
আমরা যখন প্যাটার্ন অনুযায়ী ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কাটি, ধরেন আমি শার্ট বানাচ্ছি ওভেন ফ্যাব্রিক, তো ডাই করে আমি ফ্যাব্রিকটা নিয়ে আসলাম। ফ্যাব্রিকটা নিয়ে আসার পরে সেই ফ্যাব্রিকটা আমাকে কি করতে হবে, লে করতে হবে। লের এরকম 1000 অফ লে থাকবে, তারপরে তার উপরে একটা মার্কার থাকবে। এই মার্কারের মধ্যে তো প্যাটার্নগুলো বসানো থাকে। প্যাটার্ন কি, ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের যে সাইজ অনুযায়ী যে শেপগুলো সেগুলো বসানো থাকে। তখন তো মেশিন অথবা হাত দিয়ে আমরা এইভাবে 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 কাটে। সো কাটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা প্যাটার্ন আর আরেকটা প্যাটার্ন যখন বসানো থাকে, এটার মাঝখানে কিছু ফ্যাব্রিক থাকে। এই ফ্যাব্রিকটা ওয়েস্ট হয়ে যায় না। এখানে কিন্তু শুধু ফ্যাব্রিক ওয়েস্ট হয় না, এখানে ওই ফ্যাব্রিকটা তো ডাইও করা হয়েছিল, এখানে ডাইও ওয়েস্ট হচ্ছে। এই ওয়েস্টটা মানে খুবই অল্প পরিমাণে না। এই কাটিং ওয়েস্ট, গার্মেন্টস এবং এই টেক্সটাইল ওয়েস্ট, এটা কয়েক ট্রিলিয়ন টনস পার ইয়ার গোটা বিশ্বে। আপনারা এটা সার্চ করলে পাবেন। অনেক রিসাইকেল তো করতেছে ঠিক আছে, বাট আপনি চিন্তা করেন রিসাইক্লিংয়ে যে পরিমাণ, রিসাইক্লিংয়ের যে পারপাস, এটা হচ্ছে আপনার ডাই যদি করা না থাকতো, ওই ফ্যাব্রিকগুলা, ওই যে ওয়েস্টেজ ফ্যাব্রিকগুলা, এগুলো যদি ডাই না করা থাকতো, তাও কিন্তু রিসাইক্লিংয়ের পারপাস সলভ হয়ে যেত। কিভাবে? কারণ হচ্ছে রিসাইক্লিং করে মূলত কি বানানো হয়, কম্পোজিট বানানো হয়। অনেক সময় এটাকে আবার ব্রেকিং মেশিনে ভাঙে ফাইবার ফর্মে নিয়ে আসা হয়। অনেকে শোপিস হিসেবে ইউজ করে, অনেক কাজে ইউজ হয়। সো এটা তো ডাইং করার সাথে কোনো সম্পর্ক ছিল না। এখন শুধুমাত্র আপনি এই যে গ্রে ফ্যাব্রিকটা পান, এই গ্রে ফ্যাব্রিকটা পাওয়ার পরে আপনি এটাকে ডাইং করবেন না। গ্রে ফ্যাব্রিকটা পাওয়ার পরে আপনি এটা ডাই করার কোনো দরকার নাই। এটা আপনি ডিরেক্ট আগে পোশাক বানায় ফেলেন। পোশাক বানার পর সেই পোশাকটা আপনি ডাইং করেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের ডাইং অপচয়টা অনেক কমে যাবে। আর ডাইংয়ের কিন্তু কোস্ট অনেক, ডাইং করার কোস্ট অনেক। দেখা যায় যে আপনি একটা পোশাকে যদি 5 পয়সা করেও বাঁচায় দেন, ইউনিট তো অনেক, পোশাক তো অনেক, মিলিয়নস পিস অফ আপনার ফ্যাব্রিক্স। সো আপনার দেখা যাবে এট দ্য এন্ড মাসে আপনার কয়েক কোটি টাকা বাঁচে যায়। তো এই জন্য এই টার্মটা আসছে, গার্মেন্টস ডাইং মূলত টার্মটা এই জন্য আসছে। এবং এটা যে শুধুমাত্র আপনার টাকায় বাঁচাচ্ছে এরকম কিন্তু না, ডাই তো ক্ষতিকারক। আপনি যত কম ইউজ করবেন তত আপনার ভালো। এগুলো তো কেমিক্যালস, যত কম ইউজ করবেন তত পরিবেশের জন্য ভালো, পরিবেশ দূষণ হবে কম। তত বেশি আপনি মানে সাস্টেইনেবল, যেটা আমরা বলি সাস্টেইনেবিলিটি, তত বেশি আমরা সাস্টেইনেবিলিটির দিকে যাব। সো গার্মেন্টস ডাইং কনসেপ্টটা এই জন্যই আসছে। এটা মূলত আমি একটা ওভারঅল ধারণা দিচ্ছি ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। ইম্পর্টেন্স আসলে এইভাবেই লিখবেন। ফ্যাব্রিকটা আমাদের যে তৈরি হয় লুম থেকে নামায় আমরা যদি ডিরেক্ট আগে পোশাক তৈরি করি, তারপরে যদি ডাইং করি, সেক্ষেত্রে আমাদের এই সুবিধা। কিন্তু এখানে একটা অসুবিধাও আছে, অনেক বড় অসুবিধা আছে। সুবিধা যেমন আছে একটা জিনিসের, অসুবিধাও তেমন আছে। যেমন অসুবিধার মধ্যে একটা জিনিস আপনাকে বলি, এগুলো আমি পড়াবো, স্লাইডে আছে, এগুলো ডিটেলসে পড়াবো। একটা বড় অসুবিধার মধ্যে আমরা গার্মেন্টসের 2 ধরনের সুতা ইউজ করা হয়। একটা হচ্ছে আমাদের টেক্সটাইল জগতে আমরা 2 ধরনের সুতা পাই। এক ধরনের সুতা, যেই সুতা দিয়ে আমরা ফ্যাব্রিক বানাই, আপনি স্পিনিংয়ের আপনি ভালো বুঝবেন। এক ধরনের সুতা আছে যেটা দিয়ে আমরা ফ্যাব্রিক বানাই, আরেক ধরনের সুতা আছে যেটা আমরা গার্মেন্টসে সুইংয়ের ক্ষেত্রে ইউজ করি। এখন সুইংয়ের যে সুতাগুলা, এগুলা কিন্তু হচ্ছে এই কটনের কিন্তু না। ফলে দেখবেন যে যখন গার্মেন্টস ডাইং করবেন তখন দেখবেন গোটা গার্মেন্টস ডাইং হয়ে গেছে, কিন্তু এই সুতাগুলা আর কালার ধরতেছে না, এগুলো হোয়াইট হয়ে আছে। সো এটা কিভাবে পরিহার করা যায়? এই পরিহার করার একটা হচ্ছে যে, ধরেন আপনি এটা পলিয়েস্টারের সুতা ইউজ করছেন, ধরেন সুতাটা আপনি পলিয়েস্টারের সুতা ইউজ করছেন, আর কাপড় আপনার কটনের। পলিয়েস্টারের ক্ষেত্রে কোন ডাই সুইটেবল? ডিসপাস ডাই। এই জন্য আগে ডিসপাস ডাই দিয়ে ডাই করে নিতে হবে, তখন কিন্তু এরা আবার কালার ধরবে না। তারপরে আপনার ওইটা মানে 2 বার ডাইং করতে হবে। এটা একটা প্রসেস হতে পারে, কোস্টিং বাড়ে যাচ্ছে, এটা একটা অপশন। আরেকটা অপশন আছে, আপনি সুতাগুলাকে ওই কালারের আগেই ডাই করে নেন। সুতাটাকে ওই কালারেরই আপনি ডাই করে নেন।
ইয়ার্ন ডাইং যেটা, সুতাটাকে ধরেন আপনার এটা হচ্ছে নেভি ব্লু, সুতাটাকে নেভি ব্লু কালারের ডাই করে নেন, তারপরে ওই সুতাটা দিয়ে সুইং করেন, সুতাটা কালার হয়ে থাকলো, তারপরে আপনি এটা নেভি ব্লুই দেন কিন্তু এটা রিয়েক্টিভ ডাই দিয়ে দেন, দিয়ে আপনি কালার করেন। এইখানে ফিরে আরও একটা অসুবিধা আছে, শেড মিলবে না, কারণ আপনার একটা ডাই আগে করা, একটা ডাই পরে করা, তারপর হচ্ছে একটা পলিয়েস্টারের নেভি ব্লু, সরি একটা হচ্ছে ডিসপার্সের, আর একটা হচ্ছে রিয়েক্টিভের, দুইটা টোন মিলবে না, শেড মিলবে না, ঝামেলা হবে। তো সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। হ্যাঁ, সিম লাইন ঠিক থাকে না, সিম লাইন ঠিক থাকে না। এই জিনিসটাই আর কি। সো এগুলা হচ্ছে আপনাদের কনসিডারেশনে রাখতে হবে, কোনো একটা জিনিসের সুবিধা থাকলে সেই জিনিসটার অসুবিধাও থাকে। তো গার্মেন্টস ডাইংয়ের কিছু প্রসেস আছে, যেমন ডিপ ডাইং আছে, তারপর আরও একটা ডাইং আছে ব্লক ডাইং, আর কি কি আছে, একটা হচ্ছে ওই যে পেঁচায় দিয়ে আপনার বিভিন্ন এইভাবে আগে টাই ডাইং বলে, ওইটাকে টাই ডাইং। আপনার হচ্ছে পোশাকটাকে ওই সুতা দিয়ে আগে হচ্ছে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া হয়, তারপরে হচ্ছে ডাইং করা হয়, তারপর খুলে দিলে বিভিন্ন ধরনের ইফেক্ট আসে, গোল গোল ইফেক্ট আসে, এগুলো হচ্ছে টাই ডাইং। সো এগুলো একটু পড়াবো। এই ডাইং পড়ানোর পরে প্রিন্টিং পড়াবো। প্রিন্টিংয়ে তো ব্লক প্রিন্টিং আর কি কি ডিসপাস প্রিন্টিং, এই প্রিন্টিং ওই প্রিন্টিং এগুলো আছে। এই প্রিন্টিংগুলো পড়াইলে, অল ওভার প্রিন্টিং এগুলো পড়াইলে আপনাদের সিলেবাস মোটামুটি অ্যাপারেল 3 শেষ, ঠিক আছে। তবে ড্রাই প্রসেসগুলো থেকে 2টা সেট আসতে পারে আর কি। ড্রাই প্রসেসগুলা যেগুলো 9টা 10টা যা আছে এগুলা থেকে 2টা সেট হইতে পারে, ঠিক আছে। এরপরে ক্লাসে কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, এই ক্লাসে এই পর্যন্তই থাক।